যে আমরা শুরু করতে পারি আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের সর্বশেষ ক্লাস। আমাদের এখন পর্যন্ত কয়টি ক্লাস হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে অদ্যাবধি? আজকে হলো ৯টা হবে ভাইয়া। জি, ৯টা, নবম ক্লাস। তো আমাদের আজকের টপিক হলো নিরোধক প্রতিকার বলতে কি বোঝেন? নিরোধক প্রতিকার মঞ্জুরের পদ্ধতি কি? স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে কি বোঝেন? স্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞার পার্থক্য আলোচনা করুন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে আপনাদের কখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন? ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। আমাদের সেকশন 6 এখান থেকে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন হয় যে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধক প্রতিকারের সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? তাহলে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধক প্রতিকারের সংজ্ঞা আছে হচ্ছে ৬ ধারায়। এখন ৫ এর গ ধারার অধীন যেই প্রতিকার মঞ্জুর করা হয় তাকে বলা হয় নিরোধক প্রতিকার। আর নিরোধক প্রতিকার সম্পর্কিত যে বিস্তারিত বিধান সেটা আছে হচ্ছে ৫২ থেকে ৫৭ ধারা পর্যন্ত। ৫২ ধারায় সুনির্দিষ্টভাবে বলা আছে নিরোধক প্রতিকার মঞ্জুরের প্রক্রিয়া। আপনাদের এমসিকিউ পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে নিরোধক প্রতিকার মঞ্জুরের পদ্ধতি কয়টি বা প্রক্রিয়া কয়টি? পদ্ধতি কয়টি? আমরা সবাই ভুল করে আসি। আমরা উত্তর করে আসি যে ৩ টি। না, নিরোধক প্রতিকার মঞ্জুরের পদ্ধতি বা হচ্ছে প্রক্রিয়া হলো কয়টি? প্রক্রিয়া হলো ২ টি। কি, কি? 52 তে বলা আছে স্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে কি করা যায়? নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়। ওকে, তাহলে আমাদের 52 থেকে যে কোশ্চেনটা এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, যদিও আমরা লিখিত ক্লাস করতেছি, যেহেতু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে এমসিকিউ, যে নিরোধক প্রতিকার মঞ্জুরের পদ্ধতি কয়টি? তাহলে উত্তর হবে কয়টি? উত্তর হবে হচ্ছে ২ টি। এখন আসি ডেফিনেশন 53 তে অস্থায়ী নিষেধাজ্ঞা। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা আছে ৫৩ ধারায়, স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা আছে কোথায়? ৫৩ ধারায়। অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে? যে নিরোধ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আমি একটু এখানে এড করব, আপনারা খাতায় লিখবেন বা হচ্ছে আপনাদের যে নোট আছে সেখানে লিখবেন যে চলমান মামলায়, এই কথাটা নতুন করে যুক্ত করবেন। চলমান মামলায় যে নিরোধ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এবং আদালতের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকে তাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। আবারও রিপিট করতেছি, চলমান মামলায় যে নিরোধ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এবং আদালতের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকে তাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। তার মানে আমরা যদি অস্থায়ী নিষেধাজ্ঞার একটু বুঝার চেষ্টা করি, ধরেন ২০১৮ সালে একটা মামলা দায়ের হয়েছে। এই মামলায় আপনারা হলেন বাদী পক্ষ। কিন্তু স্থাবর সম্পত্তি নিয়ে মামলা, এই মামলার যে সম্পত্তি, যে বিষয়বস্তু, মামলার যে বিষয়বস্তু, যে সম্পত্তি সেটা ধরেন হচ্ছে বিবাদীর দখলে আছে। এখন বিবাদী এই মামলায় কোনোভাবেই দেখতেছে যে সে জয়ী হতে পারবে না। এই কারণে ওই সম্পত্তির মধ্যে যেই স্থাপনাগুলো আছে বা গাছগাছালো আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো সে কি করতেছে? এগুলো সে কেটে নিয়ে যাচ্ছে বা ওই সম্পত্তির ক্ষতি সাধন করতেছে যে, আমি সম্পত্তি পাবো না, এখন দখলে আছি, সম্পত্তি কি করি? আপনার হচ্ছে এই আপনার কি বলে এটাকে? জমি কেটে নেই, মাটি কেটে বিক্রি করে দেই। এরকম একটা পরিস্থিতি। তাহলে এই ক্ষেত্রে আপনি বাদীপক্ষ, আপনি আদালতে কি চাইতে পারবেন? আপনি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন। তাহলে যে নিরোধ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে তাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন। এই টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী চাওয়া হয় না। এই টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় কোন আইন অনুযায়ী? কে বলতে পারবেন? সুযোগ দেওয়া হলো। সিপিসি স্যার। দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধি? জি, বলেন। দেওয়ানি কার্যবিধি একটু নোট করেন। অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় হচ্ছে দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ৩৯ আদেশের ১ এবং ২ বিধি অনুযায়ী। অস্থায়ী নিষেধাজ্ঞা কিসের দ্বারা চাইতে হয়? অস্থায়ী নিষেধাজ্ঞা হলো চলমান মামলায় দরখাস্তের দ্বারা চাইতে হয়। তারপরে আসি হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা বা পার্মানেন্ট ইনজাংশন। মোকদ্দমার শুনানির পর মামলার গুনাগুনের উপর ভিত্তি করে আদালত ডিক্রি আকারে যে নিষেধাজ্ঞা দেয় তাকে বলা হয় স্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে? মোকদ্দমার শুনানির পর উভয় পক্ষকে শুনবে। শুনানির পর মামলার গুনাগুনের উপর ভিত্তি করে আদালত যে নিষেধাজ্ঞা দেয় তাকে বলা হয় স্থায়ী নিষেধাজ্ঞা। একেবারে যদি ট্রু সেন্স এ বলি, আমরা যে ডক্টরের গল্পটা পড়েছিলাম হয়তোবা অনেকেরই মনে আছে যারা রেগুলার ক্লাস করতেছেন। অথবা আপনার হাই রোডের পাশে একটা জমি আছে।
একটা সম্পত্তি আছে। সেই সম্পত্তিটা আপনি আমাকে কি করেছেন? ভাড়া দিয়েছেন। কি জন্য? সেখানে আমরা হচ্ছে কার ওয়াশিং সেন্টার বা হচ্ছে গাড়ির গ্যারেজ করব। এখন আপনার কাছ থেকে আমি জমি ভাড়া নিয়েছি কিসের জন্য? গাড়ির গ্যারেজ করার জন্য। কিন্তু সেই জমি ভাড়া নিয়ে পরের দিন হচ্ছে বেকু আনলাম। বেকু এনে ওইখান থেকে মাটি উত্তোলন করা শুরু করলাম। কিন্তু আমাদের চুক্তিতে ছিল যে এইখান থেকে আমরা কোনো মাটি উত্তোলন করব না। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কিসের মামলা করবেন? আপনি হচ্ছে এই পার্মানেন্ট ইনজাংশন বা স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করবেন। তাহলে স্থায়ী নিষেধাজ্ঞা কি? নিজেই একটা মামলা। আপনি যার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তার সাথে কিন্তু ইতিপূর্বে আপনার কোনো কি ছিল না, ঝামেলা ছিল না। আ যেহেতু পূর্বে থেকে কোনো মামলা নেই, আ নতুন একটা মামলা, সেক্ষেত্রে আ এই নতুন মামলা আপনি হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে করবেন। আরজি দাখিলের মাধ্যমে করার পর আদালত হচ্ছে কি করবেন? মামলা দেখবেন, উভয় পক্ষকে শুনবেন, মামলার গুনাগুনের উপর ভিত্তি করে ডিক্রি আকারে নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন। আর বিষয়টাকে বলা হয় স্থায়ী নিষেধাজ্ঞা বা পার্মানেন্ট ইনজাংশন। এখন আসি পার্থক্য। ১ম এ আসি হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। তাহলে যে নিরোধ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এবং আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে তাকে বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞা। আর মোকদ্দমার শুনানির পর মামলার গুনাগুনের উপর ভিত্তি করে আদালত ডিক্রি আকারে যে নিষেধাজ্ঞা দেয় তাকে বলা হয় স্থায়ী নিষেধাজ্ঞা। তারপরে আসি আইন। অস্থায়ী নিষেধাজ্ঞা কোন আইন অনুযায়ী চাইতে হয়? অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে হয় হচ্ছে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। একটু নোট করে রাখবেন আপনারা খাতায়। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ৩৯ আদেশের ১ এবং ২ বিধি অনুযায়ী কি করা হয়? অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। আর স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় কোন আইন অনুযায়ী? স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা অনুযায়ী। কিসের মাধ্যমে? ফ্রেশ আরজি দাখিলের মাধ্যমে। এখন আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছেন। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত কি দিবে? অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত দিবে হচ্ছে আদেশ। আর স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত কি দিবে? স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত দিবে হচ্ছে ডিক্রি। তারপরে আসি হচ্ছে প্রতিকার। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছেন। এখন সেই আবেদন যদি নামঞ্জুর হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিকার কি? আপিলও করা যাবে, রিভিউ করা যাবে। স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রেও আপনার প্রতিকার কি? স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রেও আপনি কি করতে পারবেন? আপিলও করতে পারবেন, রিভিউ করতে পারবেন। তারপরে আসি তামাদি। এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে। এমসিকিউ পরীক্ষায় কিন্তু এই পয়েন্টগুলো থেকে কোয়েশ্চেন আসে। যে অস্থায়ী নিষেধাজ্ঞা কোন আইন অনুযায়ী চাইতে হয়? অস্থায়ী নিষেধাজ্ঞা হলো দেওয়ানি কার্যবিধি অনুযায়ী চাইতে হয়। স্থায়ী নিষেধাজ্ঞা কোন আইন অনুযায়ী চাইতে হয়? স্থায়ী নিষেধাজ্ঞা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা অনুযায়ী চাইতে হয়। আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা কিসের দ্বারা চাবেন? অস্থায়ী নিষেধাজ্ঞা হলো আবেদনের মাধ্যমে বা দরখাস্তের দ্বারা চাবেন। আর স্থায়ী নিষেধাজ্ঞা কিসের দ্বারা চাবেন? স্থায়ী নিষেধাজ্ঞা হলো আপনি আরজির মাধ্যমে চাবেন। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছেন, সেটা যদি নামঞ্জুর হয় সেটার ক্ষেত্রে প্রতিকার কি? প্রতিকার হলো আপিলও করা যাবে, রিভিউ করা যাবে। স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রেও কি করা যাবে? আপিলও করা যাবে, রিভিউ করা যাবে। এখন আসি তামাদি। অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে তামাদি কত? তামাদি আইনের ১৮১ অনুচ্ছেদ অনুযায়ী ৩ বছর। আর স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে তামাদি কত? ১২০ অনুচ্ছেদ অনুযায়ী ৬ বছর। এই পয়েন্ট ২ টা আপনাদেরকে ব্যাখ্যা করে দিয়েছিলাম। আপনাদের মধ্য থেকে কে ব্যাখ্যা করতে পারবেন? যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত ১৮১ অনুচ্ছেদ অনুযায়ী ৩ বছর। স্থায়ী নিষেধাজ্ঞার যে মামলা, সে মামলা করতে হবে ১২০ অনুচ্ছেদ অনুযায়ী ৬ বছর। কেন ১৮১ অনুচ্ছেদ অনুযায়ী ৩ বছর? কেন ১২০ অনুচ্ছেদ অনুযায়ী ৬ বছর? কে বলতে পারবেন? স্যার বলবো? জি, অবশ্যই। আপনাদের আজকের ক্লাসে আনমিউট করিনি। আপনার উপস্থিতি কম। এজন্য বলতে পারেন, সমস্যা নেই। স্যার ১৮১ অনুযায়ী ৩ বছর, এটার কারণ হচ্ছে স্যার যেহেতু চলমান মামলায় এটা চাইতে হয়, সেহেতু এটা ৩ বছর। আর ১২০ অনুচ্ছেদে বলছে হচ্ছে যদি কোনো মামলার নির্দিষ্ট কোনো তামাদির মেয়াদ না থাকে, সেই ক্ষেত্রে সেই মামলার তামাদির মেয়াদ হবে ৬ বছর। তাহলে আমাদের ১৮১ অনুচ্ছেদে বলা আছে তামাদি আইনের যে সকল দরখাস্ত দায়েরের আমাদের মেয়াদ সম্পর্কে অত্র তামাদি আইনে কোনো বিধান নাই। আপনাদের এমসিকিউ পরীক্ষায় এসেছে। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের তামাদির মেয়াদ কত বৎসর বা কতদিন? উত্তর কি হবে? অপশনে দেওয়া ছিল ৩, ৬, ১২, হ্যাঁ? ৪ মাস। তাহলে সেক্ষেত্রে কত বছর হবে? ৩ বছর। এখন ১৮১ অনুচ্ছেদ অনুযায়ী কেন ৩ বছর? আমাদের তামাদি আইনের ১৮১ অনুচ্ছেদে বলা আছে, যেই সকল দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে অত্র তামাদি আইনে কোনো বিধান নাই। সেই সকল দরখাস্তের তামাদির মেয়াদ হলো ৩ বছর। তাহলে আমাদের এই অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত আপনি কত বছরের মধ্যে করবেন বা কত দিনের মধ্যে করবেন, এই সম্পর্কিত কিন্তু আমাদের এই তামাদি আইনে কোনো বিধান নাই। যেহেতু বিধান নাই, এই কারণে ৩ বছর হবে। আর স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে পার্মানেন্ট ইনজাংশন স্থায়ী নিষেধাজ্ঞার যে মামলা, এটা আপনি কত বৎসরের মধ্যে করবেন?
এটাই কিন্তু তামাদি আইনে কোনো বিধান নাই। দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা হলো দরখাস্তের দ্বারা চাইতে হয়। আর স্থায়ী নিষেধাজ্ঞা নিজেই একটা মামলা। তার মানে তামাদি আইনের ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ পর্যন্ত যে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ বলে দেয়া আছে, সেখানে আপনি তামাদি আইন বের করে দেখতে পাবেন যে স্থায়ী নিষেধাজ্ঞার মামলার তামাদির মেয়াদ বলা নাই। তাহলে এখানে যেহেতু বলা নাই সেক্ষেত্রে আমাদের তামাদিনের ১২০ অনুচ্ছেদে বলা আছে যেই সকল মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে অত্র তামাদি আইনে কোনো বিধান নাই, সেই সকল মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ হলো ৬ বছর। যেহেতু আপনি স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা কত বৎসরের মধ্যে করবেন সেটা তামাদি আইনে বলা নাই। সেই কারণে ১২০ অনুচ্ছেদ অনুযায়ী কি হবে? ১২০ অনুচ্ছেদ অনুযায়ী ৬ বৎসর হবে। স্যার একটা কোশ্চেন ছিল। জি, 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 জি। স্যার এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা আর স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আপিল ও রিভিউ উভয় করা যাবে। হ্যাঁ, 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 তো দুইটাই করা যায়। এই ক্ষেত্রে স্যার কি কোনো স্যার তামাদি আছে? মানে আপিল রিভিউর তামাদি? এইগুলো তো আমরা জি জি জি। আপিল রিভিউর তামাদিই পড়তেছি, আপিলের তামাদি। মামলার মানে আপিলের তামাদি, আপিলের তামাদি আপিলের ক্ষেত্রে আমরা পড়ব। আমরা পড়ব। ওকে স্যার, ঠিক আছে। জি। কখন স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হয়? কখন স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হয়? এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে। একেবারেই আসছে এবং আসতে পারে যে কয়টি ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন? উত্তর কি হবে? উত্তর হবে ৫ টি ক্ষেত্রে আদালত কি করতে পারেন? ৫ টি ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। আপনারা কেউ ভালো করে পড়াশোনা করেন না। কেউ ভালো করে পড়াশোনা করেন না। ভাইয়া বলছি ৫টি ক্ষেত্রে মিউট করা ছিল তো। ওকে, কয়টি ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন? ৫ টি ক্ষেত্রে। তাহলে এই ৫ টা ক্ষেত্রের মধ্যে আমরা যে ৫ টা ক্ষেত্র পড়তেছি, এই ৫ টা ক্ষেত্রের মধ্যে ৪ টা ক্ষেত্র কোথা থেকে আসছে? এই ৪ টা ক্ষেত্র আসছে হচ্ছে ১২ ধারা থেকে। তাহলে ১২ ধারায় কি বলা আছে? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন? ৪ টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। তাহলে এই যে ৪ টা ক্ষেত্রে আদালত কি করতে পারেন? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। ঠিক সেই ৪ টা ক্ষেত্রে আদালত কি করতে পারেন? আদালত হচ্ছে নিষেধাজ্ঞাও মঞ্জুর করতে পারেন। তার মানে আপনি যদি ১২ ধারা পড়ে ফেলেন তাহলে ১২ ধারার যে ৪ টা পয়েন্ট, সেই ৪ টা পয়েন্টই আপনি হচ্ছে ৫৪ ধারায় লিখবেন। তারপরে ৫ নাম্বারে লিখবেন হচ্ছে বিচার বিভাগীয় কার্যধারা যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়। তা যদি অধিকতা নিরসনের জন্য হয় বা জটিলতা নিবারণের জন্য হয় তাহলে সেক্ষেত্রে আদালত কি করতে পারেন? স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। কিন্তু আমরা যখন লিখিত পরীক্ষার খাতায় লিখব, তাহলে আমাদের এখানে শুধুই ৫ টা পয়েন্ট লিখলেই হবে? ৫ টা পয়েন্ট লিখলে হবে না। এখানে ভিতরে কিছু কথা আছে। ৫৪ ধারায় বলা আছে যে ৩ টা বিষয়ে ৫ টি ক্ষেত্রে আদালত কি করতে পারেন? স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। তাহলে এই যে ৩ টা বিষয়, সেই ৩ টা বিষয় কিন্তু আপনারা লিখিত পরীক্ষার খাতায় লিখবেন। তাহলে সেই ৩ টা বিষয় কি? ১ম এই বলা আছে যে এই অধ্যায়ের অধীন বর্ণিত অন্যান্য বিধানের অধীন আবেদনকারীর সপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা তা প্রকাশক, অপ্রকাশক রোধ করার জন্য। আমরা ৩ ধারায় কি পড়েছি? অব্লিগেশন বা বাধ্যবাধকতার ডেফিনিশন পড়েছি। আপনাদের বেস থেকে রেগুলার ক্লাস করেন। আজকে কে জয়েন হননি? চেক করতেছি। জয়েন হননি হচ্ছে আম জি, অ্যালার্জি সোহাগ ভাই হচ্ছে উনি দাঁতের ডাক্তার দেখাতে গেছেন। মোশাররফ ভাই জয়েন হয়নি। আ তারপরে হচ্ছে মফিজুর রহমান ভাই জয়েন হয়েছেন? জয়েন হননি। আচ্ছা DIACK এখানে লেখা আছে আর্জেন্ট কলোন ডি। আপনি জয়েন হয়েছেন ক্লাসে? ভাইয়া? জি, জি জয়েন হয়েছি। ঠিক আছে। আর রেগুলার যারা ক্লাস করতেছেন অবশ্যই এটা ধরে রাখবেন পরীক্ষার আগের দিন পর্যন্ত। এই কথাগুলো আপনি বিলিভ করেন যেহেতু ৩ বছরের অভিজ্ঞতা, আ এখানে আপনাদের গতবার আলহামদুলিল্লাহ ১১৪ জন এমসিকিউ পরীক্ষায় পাস করেছে। লাস্টে যে পরীক্ষাটা ছিল। যারা রেগুলার ক্লাস করেছে এবং রেগুলার পরীক্ষা দিয়েছে সবাই পাস করেছে। আপনি বিভিন্ন জায়গায় দৌড়াইতে পারবেন। হয়তোবা সার্কুলার দিয়েছে, আপনার আ মনের মধ্যে হচ্ছে উৎকণ্ঠা থাকতে পারে। সবই কিন্তু এক। এই ৭ টা সাবজেক্টের বাইরে আসার কিন্তু কোনো সুযোগ নেই। স্থির থাকুন। সফলতার অন্যতম আ যেটা বলে মূল মন্ত্র সেটা হলো স্থির থাকা। আপনারা স্থির থাকুন। যথেষ্ট পরিমাণ সময় আপনাদের হাতে আছে। যেভাবে আগাচ্ছিলেন ওইখান থেকে কিছুটা স্পিড বাড়িয়ে দেন। পড়াশোনাটা নিয়মিত করুন। ইনশাআল্লাহ সনদ হয়ে যাবে।
যাই হোক আমাদের ৫৪ ধারায় বলা আছে যে ৩ টা বিষয়ে ৫ টা ক্ষেত্র। ৩ টা বিষয় কি? ৩ টা বিষয়ের মধ্যে ১ম এ বলা আছে বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করতে। তাহলে বাধ্যবাধকতার ডেফিনিশন আমরা কোথায় পড়েছিলাম? আমরা সেকশন ৩ তে পড়েছিলাম। বাধ্যবাধকতা মানে কি? বাধ্যবাধকতা হলো আইন দ্বারা যা কার্যকরীকরণ করা যায় এমন প্রতিটি কর্তব্য। আমরা উদাহরণে বলেছিলাম যেমন আমার আ ডেস্কের সামনে এখানে হচ্ছে ফ্রেশ প্যাকেজের ড্রিংকিং ওয়াটার লেখা আছে সুপার ফ্রেশ প্যাকেজের ড্রিংকিং ওয়াটার। যাই হোক, তাহলে এই যে পানি তারা বিক্রি করতেছে ভালো চলে বা হচ্ছে মাম আ আ এই যে পানিটা বাজারে খুব ভালো চলে। এখন সেই একই পানি আমরা যদি বাজারে নকল করে বিক্রি করি, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কিন্তু এরকম কোনো আ প্রকাশ্য-অপ্রকাশ্য কোনো চুক্তি নেই। যে আমরা এই ফ্রেশ পানি বা হচ্ছে মাম পানির যে বোতলগুলো এগুলো নকল করতে পারব না। এরকম কিন্তু কোনো প্রকাশ্য-অপ্রকাশ্য চুক্তি নেই। তারপরেও যদি আমরা সেটা নকল করি তাহলে সেক্ষেত্রে এই কোম্পানি কিন্তু আমাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা করে আমাদের এই বিরুদ্ধে কি চাইতে পারবেন? নিষেধাজ্ঞা চাইতে পারবেন। কেন নিষেধাজ্ঞা চাইতে পারবেন? এখানে দেখেন ছোট করে লেখা আছে যে ফ্রেশ শব্দটার কর্নারে একেবারে ছোট করে লেখা আছে টিএম, টিএম। টিএম মানে হলো ট্রেডমার্ক। তার মানে এটা হলো তারা কি করেছে? আ সরকারিভাবে ট্রেডমার্ক হিসেবে তারা এটাকে রেজিস্ট্রি করে নিয়েছে। এখন যেহেতু তাদের এটা ট্রেডমার্ক হিসেবে রেজিস্ট্রি করা হয়ে গেছে, এখন সেটা যদি অন্য কেউ কপি করে, তাহলে যদিও তাদের সাথে আমাদের প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো চুক্তি নাই, তারপরেও তারা আমাদের বিরুদ্ধে কি করতে পারবেন? এই স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে ১ম এ যে বিষয়টা সেটা হলো বাধ্যবাধকতা ভঙ্গরোধ। তার মানে টিএম মানে হলো এটা কি? আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য। যেহেতু তাদের এটা কি হয়েছে? আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য হয়েছে, সেই কারণে আমরা যদি সেটা কপি করি তাহলে তারা আমাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার মামলা করতে পারবে। তাহলে আমরা ৩ টা বিষয়ের ১ম বিষয় কি পেলাম? বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করতে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। দ্বিতীয়ত বলা আছে যে চুক্তি ভঙ্গ রোধ করতে। তাহলে আপনার ১২ ধারায় ১২ ধারায় ৪ টা ক্ষেত্রে আদালত কি করতে পারেন? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। এখন একেবারে ট্রু সেন্স এ আমরা যদি বোঝার চেষ্টা করি, ১২ ধারায় যেই ৪ টা ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আদালত কি করতে পারেন? নিষেধাজ্ঞাও কিন্তু মঞ্জুর করতে পারেন। হ্যাঁ? এখন এই যে ২ নাম্বার যে বিষয়টা আছে, সেই ২ নাম্বার বিষয়ে আমরা স্পষ্টভাবে দেখতেছি যে ৫৪ ধারার যে ৫ টা পয়েন্ট আছে, হ্যাঁ? ৫ টা গ্রাউন্ড আছে। সেই ৫ টা গ্রাউন্ডের কিন্তু ১ম ৪ টা গ্রাউন্ডে কিন্তু ১২ ধারা থেকে সরাসরি চলে এসেছে। তার মানে ২য় বিষয় হলো চুক্তি ভঙ্গ রোধ করতে আদালত কি করতে পারেন? আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। থার্ডলি হলো যে বাদীর সম্পত্তির অধিকার যদি আ আপনার হচ্ছে অনধিকার হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার হুমকি দেয়, আপনাকে হুমকি-দামকি দিচ্ছে, আপনাকে সম্পত্তি থেকে বেদখল করবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি চাইতে পারবেন? আপনি হচ্ছে এই ৫৪ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে লিখিত পরীক্ষা লিখার সময় অবশ্যই ৩ টা বিষয় সুন্দর করে লিখবেন। আর এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয়, এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে আ আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন কয়টি ক্ষেত্রে? আদালত হচ্ছে ৫ টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। স্থায়ী নিষেধাজ্ঞা কয়টি ক্ষেত্রে মঞ্জুর করতে পারেন? ৫ টি ক্ষেত্রে মঞ্জুর করতে পারেন। আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। তাহলে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর সম্পর্কিত বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? ৫৪ ধারায় আছে। ৫৪ ধারায়। জি। তাহলে সেই পয়েন্টগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখি কি বলেছে। যদি হয় বিবাদী বাদী সম্পত্তির কি? যদি হয় বিবাদী বাদী সম্পত্তির জিম্মাদার। তাহলে জিম্মা সম্পর্কিত যদি কোনো চুক্তি হয়, সেই চুক্তি যদি ভঙ্গ হওয়ার উপক্রম তৈরি হয়, যেমন আপনি ইউরোপে যাচ্ছেন। এখন ইউরোপে যাওয়ার সময় আপনি আমাকে জিম্মাদার নিযুক্ত করলেন। কিসের জন্য জিম্মাদার নিযুক্ত করলেন? যে আপনার যে বাড়ি আছে বা আপনার যে আসবাবপত্র আমার আছে না বললে সেগুলো আমি কি জানতাম তো? কে আনমিউট আছেন একটু মিউট করে দিবেন প্লিজ। জি, জাভেদ ভাই। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি সেন্ট্রালি সবাইকে। সরি সরি স্যার, আমার আনমিউট হয়ে গেছে, আমি মোটরসাইকেলে পড়তো। ঠিক আছে। ঠিক আছে। আমি মিউট করে দিয়েছি সবাইকে। তাহলে ১ম এ কি ছিল? যদি হয় বিবাদী বাদী সম্পত্তির জিম্মাদার। আপনি ইউরোপে যাবেন।
এখন ইউরোপে যাওয়ার সময় আপনার আসবাবপত্র, আপনার বাড়ি-ঘর এগুলো আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন। আমি হলাম কি? জিম্মাদার। আমার ক্ষমতা কতটুকু? আমি হলো আপনার এই বাড়িঘর কি করব? আমি দেখাশোনা করে রাখবো। এই মর্মে আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছি। বিনিময়ে আপনি আমাকে কিছু পে করবেন। এখন আমি জিম্মাদার, আমি যদি সেগুলো অন্য কারো কাছে বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হই, সেক্ষেত্রে আপনি ১২ ধারায় মামলা করে কিন্তু আপনার সেই বাড়ি, আপনার সেই অস্থাবর সম্পত্তি আপনি সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করতে পারবেন। এখন বিষয় হলো, সেটা যাতে আপনি অন্য কোথাও বিক্রি করতে না পারেন, সেজন্য আপনি পাশাপাশি কি চাইতে পারবেন? এই ৫৪ ধারায় নিষেধাজ্ঞাও চাইতে পারবেন। যে এগুলো আপনার প্রপার্টি, এগুলো অন্য কোথাও বিক্রি করা যাবে না। স্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন। দ্বিতীয়ত বলা আছে যে ক্ষতি নিরূপণের যদি মানদণ্ড না থাকে, তাহলে চুক্তি হয়েছে, সেই চুক্তি ভঙ্গের জন্য যদি এরকম হয় যে ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নাই বা অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায় না, এমন সম্পর্কিত চুক্তি। তাহলে ওই চুক্তির ক্ষেত্রে কিন্তু আদালত যেমন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন, পাশাপাশি কিন্তু আপনাকে নিষেধাজ্ঞাও মঞ্জুর করতে পারেন। আ ৪th বলা আছে যখন আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা উদাহরণগুলো পড়েছি। বিশেষ করে ১২ ধারার এবং ১১ ধারায় উদাহরণ পড়েছি। ১১ ধারার উদাহরণগুলো যদিও চুক্তি নেই। ১২ ধারায় যে উদাহরণগুলো পড়েছি এখানে কিন্তু চুক্তি ছিল। মৃত চিত্রকারের চিত্র ক্রয় বিক্রয়ের চুক্তি পড়েছি, দেবমূর্তি ক্রয় বিক্রয়ের চুক্তি পড়েছি। হ্যাঁ? তারপর হচ্ছে রাজাদের ব্যবহৃত বাসন-কোসন ক্রয় বিক্রয়ের চুক্তি এইগুলো পড়েছি। তাহলে এইগুলোর ক্ষেত্রে আদালত যেমন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন চুক্তি মোতাবেক। পাশাপাশি কিন্তু কি দিতে পারেন? পাশাপাশি হলো এই ৫৪ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার আদেশও দিতে পারেন। কারণ ঘটনা এরকম হয়েছে এখন মামলা করে সেই আ আপনার হচ্ছে কি করবেন? আপনি আপনার হুম, জিনিসটা পুনরুদ্ধার করবেন। ধরেন হচ্ছে আপনার দেবমূর্তি আপনি পুনরুদ্ধার করবেন। এখন এই যে দেবমূর্তি আপনি মামলা করে পুনরুদ্ধার করবেন, কিন্তু ততদিনে সে যদি অন্য কারো কাছে সেই দেবমূর্তি বা হচ্ছে সেই মৃতকারের চিত্রকারের চিত্র এগুলো যদি বিক্রি করে ফেলে, সেটা তো বিক্রি করতে না পারে, সেজন্য আপনি পাশাপাশি কি চাইতে পারবেন? স্থায়ী নিষেধাজ্ঞাও চাইতে পারবেন। ৫ নাম্বার বিষয়টা আমরা অনেকেই বুঝি না, মুখস্থ করি। এটা মুখস্থ করার কিছু নেই। ধরেন রহিম সাহেব এবং করিম সাহেবের মধ্যে ২০১৮ সালে একটি মামলা দায়ের হয়েছে। দেওয়ানি মামলা। এখন সেই মামলা ২০২২ সালে এসে চূড়ান্তভাবে রায় হয়েছে, ডিক্রি হয়েছে, নিষ্পত্তি হয়ে গেছে। একটা বিষয় নিয়ে ইতিপূর্বে মামলা হয়েছে, সেই বিষয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে। এখন নিষ্পত্তি হয়ে যাওয়ার পর যেই পক্ষ হেরেছে, সেই পক্ষের ধরেন বৈধ প্রতিনিধি একই সাবজেক্ট ম্যাটার, একই বিষয়বস্তু নিয়ে কি করল? আবার ২০২৫ সালে আদালতে মামলা দায়ের করল। তাহলে যদি ২৫ সালে আদালতে মামলা দায়ের করে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী মামলাটি কি হবে? আপনার ১১ ধারায় দেওয়ানি কার্যবিধির ১১ ধারায় রেস জুডিকাটার কারণে কি হয়ে যাবে? রেস জুডিকাটা নীতির কারণে খারিজ হয়ে যাবে। এখন এই যে রেস জুডিকাটা নীতির কারণে খারিজ হবে, পাশাপাশি কি হবে? পাশাপাশি হলো বিচার বিভাগীয় কার্য দ্বারায় আপনি কি চাইতে পারবেন? যে একটা বিষয় ইতিপূর্বে সেটেলমেন্ট হয়ে গেছে, ওই বিষয়ে চূড়ান্তভাবে রায় হয়েছে, চূড়ান্তভাবে ডিক্রি হয়ে গেছে। এখন চূড়ান্তভাবে রায় ডিক্রি হয়ে যাওয়ার পর, হ্যাঁ? সে বিষয় নিয়ে আবার মামলা দায়ের হয়েছে। তাহলে ওই মামলাটা যাতে একেবারেই হচ্ছে কি হয়? কন্টিনিউ না হয় সেজন্য ওই মামলার ক্ষেত্রে আপনি কি চাইতে পারবেন? এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারা অনুযায়ী আপনি স্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন। এখানে একটা ব্যাখ্যা আছে যে এই ধারা অনুযায়ী ট্রেডমার্ক সম্পত্তি মর্মে পরিগণিত হবে। তাহলে আমাদের এই যে ফ্রেশ এখানে দেখবেন যে আপনারা যারা বাইরে থেকে পানির বোতল কিনে খান যে সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার এখানে কিন্তু টিএম ছোট করে লেখা আছে। টিএম মানে হলো কি? ট্রেডমার্ক। তাহলে কেউ যদি কারো ট্রেডমার্ক অন্যায়ভাবে হস্তক্ষেপ করে বা কপি করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ৫৪ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার কি করা যাবে? মোকদ্দমা দায়ের করা যাবে। তো আমরা যে ১ নাম্বার উদাহরণটা একটু দেখি যে ক, খ কে নির্দিষ্ট জমি ভাড়া প্রদান করে। এটা আপনাদের লিখিত পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। তাহলে আপনি আমাকে জমি ভাড়া প্রদান করেছেন কিসের জন্য? গ্যারেজ করার জন্য। কিন্তু আমি সেখান থেকে কি করলাম? বালি এবং নুড়ি পাথর উত্তোলন করা শুরু করলাম। তাহলে আমি যাতে আপনার সেই জায়গা থেকে, সেই সম্পত্তি থেকে বালি এবং নুড়ি পাথর উত্তোলন করতে না পারি, সেজন্য কি করতে পারবেন আপনি? আপনি হচ্ছে আমার বিরুদ্ধে এই ৫৪ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে আমাদের ১ম পয়েন্টই কি ছিল? যে চুক্তি ভঙ্গ রোধ করতে। তাহলে আমরা কিসের জন্য চুক্তিবদ্ধ হয়েছি? কি সাবজেক্ট ম্যাটার ছিল আমাদের চুক্তির? সাবজেক্ট ম্যাটার ছিল কি? আপনার সম্পত্তি, স্থাবর সম্পত্তি। তাহলে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এখানে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাবে না। এই ক্ষেত্রে আদালত কি করবেন? আদালত আপনি নিষেধাজ্ঞা চাইতে পারবেন। নিষেধাজ্ঞা চাইলে আদালত আপনার পক্ষে নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন। তারপরে সবগুলো উদাহরণই ইম্পোর্টেন্ট। ২ নাম্বার হলো জিম্মাদারের যে বিষয় আছে যে আপনি আ ইউরোপে যাবেন, ইউরোপে যাওয়ার সময় আমাকে একটি সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলেন। আমি হলাম জিম্মাদার। এখন আমি জিম্মাদার আপনার সেই সম্পত্তি আমি কি করতেছি? অযৌক্তিকভাবে বিক্রয় করার জন্য উদ্যোগ গ্রহণ করতেছি। আমি যাতে সেই আপনার সম্পত্তি
অযৌক্তিকভাবে বিক্রয় করতে না পারি, আমাকে বিরত রাখার উদ্দেশ্যে আপনি কি চাইতে পারবেন? এই ৫৪ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন। তারপরে নামজারির বা মিউটেশন এর একটা বিষয় আছে যে আপনি আপনার সন্তানদের নামে একটা সম্পত্তি মিউটেশন করলেন। নামজারি করলেন। এখন নামজারি করে যেটাকে আমরা এলাকায় লোকালি বলি খারিজ। নামজারি করে মিউটেশন করে দেন সেটা আপনি হচ্ছে কি করলেন? অন্য কোথাও বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হলেন। তাহলে সেই ক্ষেত্রে সন্তানরা আপনার বিরুদ্ধে কি করতে পারবে? এই ৫৪ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে পারবে। ৪ নাম্বার যে উদাহরণটা যে একটি গ্রামের অধিবাসীগণ পয়ের জমির উপর দিয়ে যাতায়াতের অধিকার দাবি করে। তাহলে আপনার ধরেন একটা জমি আছে। আপনার জমির উপর দিয়ে কি করে? গ্রামবাসী হাঁটা চলাফেরা করে। আপনার জমির উপর দিয়ে গ্রামবাসী হাঁটা চলাফেরা করবে, মলমূত্র ত্যাগ করবে। সাধারণত এটা আপনার ভালোই লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনার প্রতিকার কোথায় আছে? আপনার প্রতিকার আছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় আপনি কি চাইতে পারবেন? ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন ধরেন আপনি ৪২ ধারায় ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে আদালত থেকে কি পেয়েছেন? ঘোষণামূলক ডিক্রি লাভ করেছেন। এখন ঘোষণামূলক ডিগ্রি লাভ করার পরেও তারপরেও গ্রামবাসী আপনার সেই জমির উপর দিয়ে কি করে? হাঁটা চলাফেরা করে। তাহলে সেই ক্ষেত্রে গ্রামবাসী যাতে সেই জমির উপর দিয়ে হাঁটা চলাফেরা না করে সেটা আপনি কি করতে পারবেন? আপনি চিরস্থায়ীভাবে অর্থাৎ চিরতরে কি করতে পারবেন? চিরতরে বন্ধ করে দিতে পারবেন। তাহলে আপনি ১ম এ ৪২ ধারায় ঘোষণা চাবেন, তারপরে হচ্ছে ৫৪ ধারায় কি চাইতে পারবেন? ৫৪ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে পারবেন। ৫ এ বলা আছে যে আপনি একটা বই লিখেছেন। এখন আপনার সেই বই অন্য কেউ কি করেছে? কপি করেছে। যে ক, খ এর গ্রন্থসত্ত্ব, গ্রন্থাগার সত্ত্ব অপহরণ করে। যদি কপি করে তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায় কি পাইতে পারেন? স্থায়ী নিষেধাজ্ঞা পেতে পারেন। তারপরে ৬ নম্বর জন্য বলা আছে যে ট্রেডমার্ক ব্যবহার করেছে। তাহলে যদি কেউ ট্রেডমার্ক ব্যবহার করে সেক্ষেত্রে আ ট্রেডমার্ক ব্যবহার যাতে না করে সেজন্য আপনি কি চাইতে পারবেন? স্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবেন। যদি কেউ ট্রেডমার্ক অন্যায়ভাবে ব্যবহার করে, হ্যাঁ? তা থেকে বিরত রাখার লক্ষ্যে আপনি এই ৫৪ ধারায় কি করতে পারবেন? নিষেধাজ্ঞা চাইতে পারবেন। সবগুলো উদাহরণই আপনাদের পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। এখান থেকে এমসিকিউ পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসতে পারে যে, কখন আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন এই সম্পর্কিত বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? ৫৪ ধারায়। কয়টি ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন? উত্তর কি হবে? ৫ টি ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। আচ্ছা তারপরে আমাদের লিখিত পরীক্ষার কোয়েশ্চেনে ছিল কখন আ আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন? ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে ব্যতিক্রম কোথায় আছে? ব্যতিক্রম আছে হচ্ছে 56 এ। যে সকল ক্ষেত্রে আদালত কি করবেন না? হ্যাঁ, নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। অর্থাৎ যখন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না? তাহলে উত্তর কি হবে? কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না? ১১ টি ক্ষেত্রে আদালত হচ্ছে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না। তাহলে সে ১১ টি ক্ষেত্র কি? প্রথমেই বলা আছে যে বিচার বিভাগীয় কার্যধারার বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা চাওয়া হয় সেটা যদি অধিকতর নিরসনের জন্য না হয়। তাহলে বিচার বিভাগীয় কার্যধারায় যদি নিষেধাজ্ঞা চাওয়া হয়, সেটা যদি অধিকতা নিরসনের জন্য না হয়, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন না? আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। আপনি বলতেছেন আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন যে এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের হওয়ার পর সেটা কি হয়েছে? সেটেলমেন্ট হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়বস্তু নিয়ে আদালতে কখনোই মামলা হয়নি। সেটা সেটেলমেন্ট হয়নি সেই বিষয়টা। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি বিচার বিভাগীয় কার্যধারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান, সেটা যদি অধিকতা নিরসনের জন্য না হয়, আদালত কিন্তু নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তবে যদি এরকম হয় যে ইতিপূর্বে এই বিষয়বস্তু নিয়ে মামলা হয়েছে, সেই বিষয়টা চূড়ান্তভাবে সেটেলমেন্ট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত কিন্তু অবশ্যই ৫৪ ধারায় কি করবেন? নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন। দ্বিতীয়ত বলা আছে যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে, সে আদালতের অধস্তন নয়। এখন আপনি যুগ্ম জেলা জজ আদালতে যদি নিষেধাজ্ঞার আবেদন করেন, জেলা জজ আদালতের কার্যক্রমের আপনার হচ্ছে কি বন্ধ করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে যুগ্ম জেলা জজ কিন্তু জেলা জজের কার্যক্রম বন্ধ করতে পারবে না। কিন্তু জেলা জজ কি করতে পারবেন? তার অধস্তন যে দেওয়ানি আদালতগুলো আছে, যুগ্ম বলেন, সিনিয়র বলেন আর সহকারী বলেন, সবগুলো আদালতের কার্যধারার কি করতে পারবেন? নিষেধাজ্ঞায় দিতে পারবেন, নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবেন। তাহলে আমাদের ২ নাম্বার পয়েন্টে কি বলা আছে? যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে, সে আদালতের অধস্তনও নয়। তাহলে আপনাকে কি চাইতে হবে? নিষেধাজ্ঞাটা অধস্তনে আদালতে চাইতে হবে। অধস্তনে আদালতে না চাইলে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। অর্থাৎ উপরের আদালত নিচের আদালতে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, নিচের আদালতের বিষয়ে। তৃতীয়ত বলা আছে কোন ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষ বরাবর আবেদন করা থেকে বিরত রাখার জন্য। তাহলে আমাদের প্রত্যেকটা নাগরিকের কিসের অধিকার আছে?
প্রত্যেকটা নাগরিকের হলো আইনের আশ্রয় লাভ করার অধিকার আছে। আইনের আশ্রয় লাভ করার অধিকার এটা আমাদের কি ধরনের অধিকার? এটা হলো আমাদের সাংবিধানিক অধিকার। তাহলে কোনো ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষ বরাবর আবেদন করা থেকে আ বিরত রাখার জন্য আদালত আ কিন্তু নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তার মানে আইনের আশ্রয় লাভ করার অধিকার এটা হলো আপনার সাংবিধানিক অধিকার। তাহলে সেই সাংবিধানিক অধিকার খর্ব এই আদালত কিন্তু করবে না। অর্থাৎ এই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। পড়তে বলা আছে সরকারি কোনো বিভাগের সরকারি কর্তব্যের কিংবা বিদেশি সরকারের সার্বভৌম কাজের হস্তক্ষেপের জন্য। তাহলে সরকারি কাজে যদি আপনি নিষেধাজ্ঞা চান, যেমন ঢাকা সিলেট হাইওয়ে হচ্ছে, মহাসড়ক হচ্ছে। এখন সেই কাজে যদি আপনি নিষেধাজ্ঞা চান, আদালত কিন্তু নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ৫ নাম্বার পয়েন্টে বলা আছে যে আপনার আমরা ৭ ধারায় পড়ে এসেছি। রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পিনাল ল। দণ্ডমূলক আইন কার্যকরের উদ্দেশ্যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কি হবে না? এই সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। তাহলে আমাদের এই ৫ নাম্বার পয়েন্টে বলা আছে যে ফৌজদারি বিষয়ে আপনি যদি নিষেধাজ্ঞা চান, ফৌজদারি কার্যধারার বিষয়ে যদি আপনি নিষেধাজ্ঞা চান, আদালত কিন্তু নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তাহলে কোনো ফৌজদারি বিষয়ের কার্যধারা স্থগিত রাখার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ৬ বলা আছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না তেমন চুক্তি ভঙ্গ রোধ করতে। তাহলে যেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করেন না, সেই চুক্তি ভঙ্গ রোধ করতে আদালত নিষেধাজ্ঞাও মঞ্জুর করবেন না। তাহলে আমরা যেমন ১২ ধারায় পড়েছি ৪ টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। ঠিক ২১ ধারায়ও কিন্তু পড়েছি ৮ টি ক্ষেত্রে আদালত কি করবেন না? ৮ টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তাহলে যেই ৮ টা ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন না? একেবারেই টুসে যে মুদ্রার এপিঠ আর ওপিঠ, শাপলা আর হচ্ছে লতা। হ্যাঁ? তাহলে যেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কিন্তু নিষেধাজ্ঞাও মঞ্জুর করবেন না। ৭ নাম্বার পয়েন্টে বলা আছে যে উৎপাতের অজুহাতে এমন কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে যা প্রকৃতপক্ষে কি নয়? প্রকৃতপক্ষে উৎপাত নয়। আপনি বলতেছেন উৎপাত। উৎপাত কি? আপনার ২৯ তারিখে হচ্ছে পরবর্তী প্রিলিমিনারি পরীক্ষা। আপনি বার কাউন্সিলের পরীক্ষা দিবেন। আপনি ভালো করে পড়াশোনা করতেছেন। কিন্তু প্রতিদিনই আপনার যে রিডিং টেবিল আছে বাসার সামনে সেখানে হলো আপনার অপর ফ্ল্যাটে বা হচ্ছে বাসার সামনে সেখানে উচ্চস্বরে লাউড স্পিকারে কি করে? গান বাজায়। তাহলে উচ্চস্বরে লাউড স্পিকারে যদি গান বাজায় সেক্ষেত্রে আপনি কিন্তু নিষেধাজ্ঞা চাইতে পারবেন। নিষেধাজ্ঞা যদি চান আদালত কিন্তু নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন। কিন্তু ঘটনাটা যদি এরকম হয় আ যে সে শুধু একদিনই বাজিয়েছিল উচ্চস্বরে লাউড স্পিকারে গান। কেন বাজিয়েছিল উচ্চস্বরে লাউড স্পিকারে গান? বাজিয়েছিল যে এই কারণেই সে উচ্চস্বরে লাউড স্পিকারে আপনার হচ্ছে আ গান বাজিয়েছিল যে আপনার তার মেয়ের বিয়ে। একদিনই বাজিয়েছিল। অথচ আপনি বলছেন প্রতিদিন বাজায়। অ্যাকচুয়ালি সে প্রতিদিন বাজায়নি। মেয়ের বিয়েতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে বাজিয়েছে। তাহলে আপনি বলতেছেন উৎপাত কিন্তু প্রকৃতপক্ষে কি হয়নি? উৎপাত হয়নি। তাহলে উৎপাতের অজুহাতে এমন কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে যা প্রকৃতপক্ষে এখন পর্যন্ত উৎপাত হয়নি। সেক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ৮ এ বলা আছে এমন একটি ক্রমাগত লঙ্ঘন নিরোধের জন্য যাতে বাদীর কি আছে? মৌনসম্মতি আছে। তাহলে আপনি মৌনসম্মতি দিয়েছেন। আবার সেখানে আপনি নিষেধাজ্ঞাও চাচ্ছেন। আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ৯ নম্বরে বলা আছে যে জিম্মা ভঙ্গের ক্ষেত্র ব্যতীত জিম্মার ক্ষেত্র ব্যতীত, জিম্মা চুক্তির বিষয় ব্যতীত, জিম্মা ভঙ্গের ক্ষেত্র ব্যতীত যেখানে অন্য কোনোভাবে ক্ষতিপূরণের মাধ্যমে হোক অন্য কোনোভাবে আপনাকে প্রতিকার দেয়া যাচ্ছে, তাহলে সেখানে আদালত কি করবেন না? না, আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। ১০ এ বলা আছে যে ক্ষেত্রে বাদী বা আবেদনকারীর দোষ বেশি। তাহলে যে ব্যক্তি নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছেন তার যদি দোষ বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আদালত কিন্তু নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। এই ১০ নম্বরের আমরা উদাহরণ পড়ব। ১১ তে বলা আছে যে মামলার বিষয়বস্তুতে আবেদনকারীর কোনো ব্যক্তি স্বার্থ নাই। যে আবেদন করেছে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। সেই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তাহলে এই পয়েন্টগুলো পড়ার সময় আমাদের মনে হবে পারি। তাহলে আপনাদের লিখিত পরীক্ষায় খাতা লিখার জন্য এই পয়েন্টগুলো আপনারা অবশ্যই খাতায় লিখে পড়বেন। এবং এমসিকিউতে পড়ার সময় আপনারা যদি পয়েন্টগুলো লিখে পড়েন তাহলে এরকমটা কখনোই হবে না যদি ৫৬ ধারা থেকে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন হয় যে কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। আপনারা চোখ বন্ধ করে উত্তর করতে পারবেন হচ্ছে ১১টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না। তার মধ্যে ভিতর থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ঘুরিয়ে পেঁচিয়ে ১ লাইনের বা ২ লাইনের প্রবলেম কোশ্চেন দিয়ে দিতে পারে। আপনারা অবশ্যই এই পয়েন্টগুলো খাতায় লিখে পড়বেন। আরেকটা বিষয় হলো লিখিত পরীক্ষায় লিখার সময় আপনি জানেন যে ১১টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না। কিন্তু লিখিত পরীক্ষায় আপনি যখন খাতায় লিখবেন সেক্ষেত্রে এরকমটা হতেই পারে স্বাভাবিক যে লিখিত পরীক্ষার
খাতায় লিখার সময় আপনার হচ্ছে এই ১১টা থেকে ৯টা মনে আছে বা ২টা মনে নেই বা ১০টা মনে আছে। একটা কোনোভাবেই মনে পড়তেছে না। তাহলে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এগুলো ১, ২, ৩, ৪, ৫ এরকম না দিয়ে আপনারা হচ্ছে অবশ্যই পয়েন্টগুলো স্টার চিহ্ন দিয়ে লিখবেন। সেখানে ২ টা উদাহরণ আছে। ২ টা উদাহরণই লিখিত পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট যেগুলো আপনাদের আমি এমসিকিউতে পড়ানোর সময় পড়িয়েছি। আবারও রিপিট করে দিচ্ছি যে একজন ব্যক্তি ক্রুসিবল প্রস্তুত এবং বিক্রয় করত। সে সেগুলোকে প্যাটেন্ট প্রাম্যক ক্রুসিবল নামে বাজারে বিক্রি করে। এখন অন্য আরেকজন সেগুলো কি করে? অপহরণ করে বা কপি করে। তাহলে যে ব্যক্তি প্রকৃত মালিক সে কি করে? আপনার নিষেধাজ্ঞার মামলা করে। নিষেধাজ্ঞার মামলা করলে সে নিষেধাজ্ঞার পায়নি। কেন নিষেধাজ্ঞা পায়নি? কারণ এখানে দেখেন একটা কথা লেখা আছে যে যদিও কার্যতা কখনো প্যাটেন্টই করা হয়নি। তাহলে এই যে ফ্রেশ পানি, এখানে ছোট করে যদি টিএম শব্দটা লেখা না থাকতো, ওনারা যদি এটাকে ট্রেডমার্ক হিসেবে রেজিস্ট্রেশন না করতো, তাহলে সেই ক্ষেত্রে ওনারা কিন্তু কি পাইতো না? ওনারা কিন্তু আর নিষেধাজ্ঞা পাইতো না যদিও আমরা সেটা কপি করতাম। তাহলে নিষেধাজ্ঞা পাইতে হলে তাদের অবশ্যই কি করতে হবে? সেটাকে প্যাটেন্ট করতে হবে। যেহেতু আপনাদের হচ্ছে এখানে দেখেন প্রবলেম কোয়েশনে দেয়া আছে বা উদাহরণে দেয়া আছে প্যাটেন্ট করা হয়নি। যেহেতু প্যাটেন্ট করা হয়নি সেই কারণে ওনারা কিন্তু নিষেধাজ্ঞা পেতে পারে না। দ্বিতীয় উদাহরণ আমরা হচ্ছে খুব ভালো করে পড়েছিলাম এমসিকিউতে পড়াকালীন যে আপনার হচ্ছে মেক্সিকান ভাম। তাহলে মেক্সিকান বাম আমরা এটাকে টাইগার বাম নামে পড়েছিলাম। জামবাগ বাম। তাহলে মেক্সিকান বাম বা হচ্ছে টাইগার বাম বা হচ্ছে জামবাগ বাম এগুলো হচ্ছে কি আমাদের যখন ব্যথা হয় হ্যাঁ তখন সাধারণত আমরা কি করি সাধারণত আমরা হচ্ছে এগুলো ব্যবহার করি এখন বাজারে টাইগার বাম বা হচ্ছে মেক্সিকান বাম খুবই ভালো চলে মানে যে টাইগার বাম বা হচ্ছে এটা কি মেক্সিকান বাম বাজারে খুব ভালো চলে তো ওইটা দেখে আমরা কি করলাম আমরা হচ্ছে ঠিক সে টাইগার বাম আমরা কপি করলাম কপি করে আবার বাজারে বিক্রি করা শুরু করলাম একই নামে তাহলে প্রথমে যিনি টাইগার বাম বাজারে বিক্রি করতেন তিনি আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলা করেন নিষেধাজ্ঞার মামলা করার পরে অ্যাকচুয়ালি কিন্তু প্রথম যিনি টাইগার বাম বাজারে বিক্রি করতেছেন বা মেক্সিকান বাম বাজারে বিক্রি করতেছেন উনি কি করেছিলেন এটাকে আপনার প্যাটেন্ট করে নিয়েছিলেন প্রথমে কি করেছিলেন প্যাটেন্ট করে নিয়েছিলেন এখন প্যাটেন্ট করে নেয়ার পরেও আমরা কি করেছি আমরা সেটা কপি করেছি তাহলে এই ক্ষেত্রে তো সাধারণত ওনারা আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পাওয়ারই কথা কিন্তু আমাদের মধ্যে থেকে একজন আদালতে সাবমিশন রাখলেন বললেন যে মাননীয় আদালত এই যে টাইগার বাম কোম্পানি মূল টাইগার বাম কোম্পানি ওনারা যখন বাজারে টাইগার বাম বিক্রি করেন ওনারা কিন্তু বলে বেড়ান যে ওনাদের এই টাইগার বাম হলো কি দুষ্প্রাপ্য আর নির্যাস মিশ্রিত গাছগাছালি সার্বভৌম ওষুধ গুণ কি আছে এখানে বিদ্যমান আছে কিন্তু প্রকৃতপক্ষে মাননীয় আদালত দেখবেন এই যে হলো ফরেনসিক রিপোর্ট ওনারা বলেন যে ওনাদের টাইগার বাম হলো দুষ্প্রাপ্য নির্যাস মিশ্রিত গাছগাছালিও সার্বভৌম ওষুধ গুণ বিদ্যমান কিন্তু এই হলো ফরেনসিক রিপোর্ট এই দেখেন ফরেনসিক রিপোর্টে দেওয়া আছে যে এগুলো হলো শূকরের গলিত চর্বি ছাড়া কিছুই না তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ওনারা বলতেছেন যে দুষ্প্রাপ্য নির্যাস মিশ্রিত গাছগাছালি ওষুধ গুণ বিদ্যমান দিয়ে তাদের টাইগার বাম তৈরি কিন্তু প্রকৃতপক্ষে ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হলো যে এগুলো শূকরের গলিত চর্বি তাহলে এই ক্ষেত্রে যেহেতু বাদী বা আবেদনকারীর দোষ বেশি এখানে কিন্তু বাদীপক্ষে আদালত কি করবেন না আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না উদাহরণ দিয়েছি দেখেন আবুল টাইগার বাম নামে একটি জিনিস বিক্রি করে বলে বেড়ায় সে দুষ্প্রাপ্য এবং হচ্ছে নির্যাস মিশ্রিত গাছগাছালির ওষুধ গুণ বিদ্যমান পরবর্তীতে অন্য আরেকজন ব্যক্তি লিটন সেগুলো ধরেন হচ্ছে কি করে কপি করে সেই একই আপনার হচ্ছে টাইগার বাম নামে বাজারে বিক্রি করা শুরু করে পরবর্তীতে আবুল লিটনের বিরুদ্ধে মামলা করে এখন লিটন গিয়ে আদালতে প্রমাণ করে যে এগুলো আবুলের যে টাইগার বাম সে বলে বেড়ায় দুষ্প্রাপ্য নির্যাস মিশ্রিত কিন্তু এগুলো প্রকৃতপক্ষে কি শুকরের সুগন্ধ মিশ্রিত গলিত চর্বি ছাড়া কিছু নেই ক্ষেত্রে কিন্তু আবুল কিন্তু আপনার হচ্ছে কি লিটনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পেতে পারে না আদালতে গেলে আপনাকে অবশ্যই ক্লিন হ্যান্ডে আসতে হবে আপনাদের যাদের কোশ্চেন আছে আজকের এই টপিকের উপরে আপনারা কোশ্চেন করতে পারেন আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি আর আপনাদের আনমিউট করে দিচ্ছি আপনাদের পরবর্তী সাবজেক্ট তামাদি আইন জি আপনারা কোশ্চেন করতে পারেন